দেয়াল যদি নিজেই না ভাঙিস তাহলে কেউ ঢুকতে পারবে না। রয়ান কিছুক্ষণ চুপ করে রইল। মায়ের কথাগুলো তার বুকের ভিতরে ধাক্কা মারছে, তবুও সে মুখে কিছুই প্রকাশ করলো না। আগের মতোই ঠান্ডা সংযত গলায় বলল, আম্মি, আমার জীবনে আব্বু নেই, শুধু তুমি আছো। ফারহানা চোখ নরম হয়ে উঠল। রয়ান আবার বলল, আর এই খান প্যালেস, এই জায়গায় আমাদের জীবন দিয়েছে। এদের সাথে বিশ্বাসঘাতকতা করা ক্ষমতা আমার নেই আম্মি। আমি একজন ড্রাইভারের ছেলে, আমি আমার জায়গা জানি। খান প্যালেসের রাজকুমারীকে পাওয়ার স্বপ্ন আমি দেখি না আম্মি। আমি আমি আরবাজ খানের শ্যাডো হয়েছিলাম, আছি আর থাকবো। অন্য কারো চোখে ভালোবাসা দেখার ক্ষমতা আমার নেই আম্মি, কারণ হয়তো সেটা দেখলে আর সামনে দাঁড়াতে পারবো না। আমি যেখানে আছি সেটাই আমার জায়গা ছিল, আছে আর থাকবে চিরজীবন। ফারহানার ছেলে মুখের দিকে তাকিয়ে রইলেন। এই কথাগুলো কোনো অহংকার নয়, এটা একজন মানুষের নিজেকে বেঁধে ফেলার ঘোষণা, নিজেকে অনুভূতির শিকলে বেঁধে রাখার প্রতিজ্ঞা। প্রয়াণ ধীরে পড়ল। আমি শিখে গেছি আম্মি, ছায়া হয়ে থাকতে হয় কিভাবে। আর ছায়া কখনো কিছু চায় না, শুধু অনুসরণ করে। খান প্যালেসে এর স্টাডি রুম। রাত প্রায় 11:30টার কাছাকাছি। ঘরের ভেতরে শুধু টেবিল ল্যাম্প, হলুদ আলো। বাইরের অন্ধকার। ইয়াসিন খান চেয়ারে হেলান দিয়ে বসে ফোনে কথা বলছে, গলা নিচু হিসেবে। হ্যাঁ, আজ হোটেলের ডিলটা ক্লিয়ার। কালকের জন্য সব রেডি। ডকুমেন্টস, ট্রান্সফার সব পেনড্রাইভে সেভ করা আছে, চিন্তা নেই। কল কেটে দিয়ে হালকা হাসলো। এখন সব কিছু তার কন্ট্রোলে। সে টেবিলের ড্রয়ার খুললো, হাত বাড়ালো পেন ড্রাইভটা নেওয়ার জন্য, কিন্তু ফাঁকা। এক মুহূর্ত থামলো, আবার তাকালো। না, নেই, এখানে পেন ড্রাইভটা নেই। ইয়াসিন ফ্রু কোচকালো, নিজের মনেই বলল। এইখানে তো রেখেছিলাম। সে দ্রুত আর একটা ড্রয়ার খুললো, সেখানেও নেই। ফাইলের নিচে দেখলো, নেই। ল্যাপটপের পাশে নেই, টেবিলের নিচেও নেই। ইয়াসিন এবার উঠে দাঁড়ালো, ঘরের এক কোণ থেকে আরেক কোণ হাঁটছে। সোফায় কুশন তুললো, কার্পেট সরালো, শেলফ খুললো, সব তছনছ করে ফেললো, কিন্তু পেন ড্রাইভ কোথাও নেই। তার কপালে ঘাম বিড়বিড় করে বলল, অসম্ভব, এখানে রেখেছিলাম আমি, গেল কোথায়? ঠিক তখনই দরজা খোলার শব্দ। ইয়াসিন ঘুরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরশিয়া, মুখে হালকা হাসি আর চোখে অদ্ভুত শান্তি। আরশিয়া ধীরে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। তার হাসিটা আরো চওড়া হলো। বলল, পেনড্রাইভ খুঁজছেন? ইয়াসিন কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। আরশিয়ার মুখটা দেখে এক মুহূর্ত ইয়াসিন বুঝে গেল আরশিয়াই কিছু করেছে। ইয়াসিন হাঁটতে হাঁটতে সামনে এলো, গলা ঠান্ডা। বলল, কখন ঢুকেছিলিস এখানে? সন্ধ্যায়। পেনড্রাইভ কোথায়? ধরে নিন সেটা আর নেই। মানে? বাথরুমে গিয়েছিলাম, সেখানে বেসিনে পানি ভরলাম, তারপর পেনড্রাইভটা ডুবিয়ে দিলাম। ইয়াসিন দাঁতে দাঁত চেপে বলল, তোকে কে বলেছে এসব করতে? আমার বিবেক। বিবেক? এই বাড়িতে বিবেক ডেকে না। তুই জানিস ওটার দাম কত? কোটি কোটি। আরশিয়া একটু পিছালো না, বরং মুচকি হাসলো। বলল, আমি জানি ওটার দাম মানুষের জীবন ছিল, কারো বাড়ি ছিল, কারো ভবিষ্যৎ ছিল। আপনার তো আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমি অন্তত আপনার একটা পাপ কম করলাম। ইয়াসিন হেসে উঠল। এই মেয়েটা সব সময় তাকে চ্যালেঞ্জ করে, সব সময়। সে ধীরে ধীরে আরেকবার এগিয়ে এসে আরশিয়ার গাল ছুঁয়ে গলার দিকে হাত নামালো। তার স্পর্শটা ইচ্ছে করে ধীর, নিয়ন্ত্রিত। ইয়াসিন জানে এই ছোঁয়ায় আরশিয়ার সবচেয়ে বড় ঘৃণা, আর এটাই ইয়াসিনের সবচেয়ে বড় অস্ত্র। তারপর হঠাৎ ইয়াসিন নিজের আরেক হাত দিয়ে আরশিয়ার দুই কবজি দেওয়ালে চেপে ধরল। এতটাও জোরে না, কিন্তু এমনভাবে যে আরশিয়ার নড়ার সুযোগ নেই। আরশিয়ার বুক ধুক ধুক করে উঠল। সে বলল, প্লিজ না ইয়াসিন, প্লিজ। তার গলা কাঁপছে। সে সত্যিই চায় না এই মানুষটার ছোঁয়া পেতে। ইয়াসিন খুব কাছ থেকে তার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত, তার এত বড় ক্ষতি হওয়ার পরেও আরশিয়ার জন্য তার চোখে রাগ নেই। সে হালকা গলায় বলল, এখন প্লিজ, মনে পড়ছে যখন আমার পেনড্রাইভটা জলে ডুবিয়েছিলিস? তখন মনে ছিল না? ওটা আপনার অবৈধ কাজ ছিল। কোটি কোটি টাকার ডিল ছিল ওখানে, জানিস? একটা ছোট পেন ড্রাইভ কত বড় সাম্রাজ্য গড়ে দিতে পারতো। তার আঙ্গুল এবার আরশিয়ার চিবুকের নিচে রাখলো। জোর করে আরশিয়া মুখ তুলল, বলল, আর তুই 1 সেকেন্ডে সব শেষ করে দিলি। আরশিয়ার কণ্ঠ শক্ত, তার চোখে কোনো রকম ভয় অনুতাপ কিছুই নেই। সে জবাব দিল,
কারণ আমি আপনার মতো নোংরা হতে চাই না। এই কথাটা সোজা গিয়ে লাগলো ইয়াসিন খানের অহংকারে। তার চোখে অন্ধকার হয়ে গেল। সে বলল, নোংরা? এই নোংরাই তো তোকে রানী বানিয়ে রেখেছে। এই নোংরাই তোকে বাইরের দুনিয়া থেকে নিরাপদ রেখেছে। এই নোংরাই তোকে। কিন্তু হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমার করে রেখেছে। আমি আপনার না। আমার না হলে এত কিছু করার পরেও তুই আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতিস না। হাত ছাড়ুন। ঘৃণা করি আমি আপনার স্পর্শ। আমি জানি, আর সেটাই আমার পছন্দ। আপনি একটা বিকৃত মানসিকতার মানুষ। আমার পেন ড্রাইভটা নষ্ট করেছিস। এখন তার শাস্তি হিসেবে তোকে কি করা উচিত বল? জানোয়ার আপনি। ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। হঠাৎ তার আঙ্গুলে আরশিয়ার ঠোঁট ছুঁয়ে গেল। আরশিয়া কেঁপে উঠল। চোখের দায়িত্ব জল গড়িয়ে পড়ল। সে সব সহ্য করতে পারে, কিন্তু এই মানুষের ছোঁয়া না, কখনো না। না, প্লিজ না। ইয়াসিন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হঠাৎই নিজের হাত ছেড়ে দিল। আরশিয়া এক কদম পিছিয়ে গেল। ইয়াসিন ঠান্ডা গলায় বলল, পরের বার কিছু করার আগে 100 বার ভাববি, কারণ দ্বিতীয়বার একই ভুল করলে তার চোখ অন্ধকার হয়ে উঠল। বলল, আমি তোকে আরো গভীরভাবে ছুঁয়ে দেব। তখন চাইলেও বাধা দিতে পারবি না। ইয়াসিন খান আরশিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ নেই, নেই কোনো ঘৃণা। আরশিয়া আগুন চোখে ইয়াসিনের দিকে তাকিয়ে, যেন পারলে এখনই তাকে শেষ করে ফেলবে। ইয়াসিন বলল যা। একটা শব্দ। আরশিয়া বেরিয়ে গেল প্রচণ্ড জোরে, দরজা বন্ধ করে দিয়ে। ইয়াসিন ধীরে চেয়ারে বসে পড়ল, হাত দিয়ে মুখ ঢাকলো, নিজেকে বলল, উফ, পেন ড্রাইভটা, 1 কোটি টাকার প্রজেক্ট, সব এক রাতে বাতিল, সব শেষ। তারপর সে হালকা হাসলো। তেতো হাসি নিজেকেই প্রশ্ন করলো, তবু আমি ওকে শাস্তি দিলাম না কেন? আজ এত বড় ক্ষতি করলো আমার, তবু ছেড়ে দিলাম কেন? তার চোখে অদ্ভুত ছায়া নামলো। সে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইয়াসিন খান, ইউর চেঞ্জড। যে ইয়াসিন একসময় ক্ষমা চিনত না, দয়া জানতো না, আজ সে একজন মেয়ের সামনে হেরে গেল। ইস্তাম্বুল এক প্রাইভেট পলিটিক্যাল ক্লাব রুমের নাম্বার 102। একটা গাঢ় কাঠের গোল টেবিল, 4 জন বসে আছে। একজন জেলা সংগঠনের সভাপতি, আরেকজন মিডিয়া কৌশলবিদ, একজন পুরনো এমপি, আর একজন বিল্ডিং লাইনের মানুষ। টেবিলের এক পাশে বসে আছেন আবরাজ খান আদ্র, তার ঠিক পেছনে দাঁড়িয়ে প্রয়াণ শিকদার। এমপি প্রথম কথা বললেন, মিস্টার খান, আপনার বয়স কম। এই নির্বাচনে টিকিট পেতে হলে সিনিয়রদের সমর্থন দরকার। আমি সমর্থন চাইতে আসিনি, আমি নিশ্চিত করতে এসেছি টিকিট আমার হাতেই আসবে। জেলা সভাপতি একটু কড়া গলায় বললেন, কেন্দ্রীয় কমিটি অন্য নাম চাইলে? তাহলে কেন্দ্র কমিটি হিসাব করবে যুব ভোট কোথায় যাচ্ছে। আপনার ডেটা। এবার প্রয়াণ এগিয়ে এলো, একটি ফাইল টেবিলে রাখলো, গম্ভীর স্বরে বলল, ফান্ড সিক্রেট পার্টি নামে যাবে, ব্যক্তিগত নয়। ঘরের পরিবেশ বদলে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর জেলা সভাপতি আবারও বললেন, তাহলে আপনি দাঁড়াচ্ছেন? হ্যাঁ, এবার আমি নিজে দাঁড়াবো। অন্যদিকে ইয়াসিন খান নিজের অফিসে বসে আছে। তার সামনে একটি রিপোর্ট, এক লাইনে লেখা, আবরাজ খান আদ্র পলিটিক্যাল এলিগেন্টমেন্ট শিফট। ইয়াসিনের চোখে 1 সেকেন্ড স্থির হলো, তার ঠোঁটের কোণে সামান্য হাসি, ফিসফিস করে বলল, তাড়াহুড়ো করছে ভাতিজা, খেলা শুরু হওয়ার আগে বোর্ড বুঝতে হয়। বেলগে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেক্সটাইল ক্লাস শেষের ভিড় ধীরে ধীরে গেটের বাইরে ছড়িয়ে পড়ছে। একে একে সবাই ক্লাস শেষ করে বেরোচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আরিয়ানা খান, তার হাতে ফোন, পাশে 2 বান্ধবী দাঁড়িয়ে আছে। কথার মাঝেই তারা হাসছে। এখনও বাড়ির গাড়ি আসেনি, তাই আরিয়ানা একটু বিরক্ত হচ্ছে। ঠিক তখনই কালো ডিফেন্ডার ধীরে ধীরে কলেজের সামনে এগিয়ে এলো। গাড়ির ভেতরে বসে আবরাজ জানালার কাছের ওপাশ দিয়ে তাকালো। আবরাজ দেখলো আরিয়ানা দাঁড়িয়ে। 1 সেকেন্ড ভেবে বলল, প্রয়াণ, কলেজের সামনে গাড়ি দাঁড় করা। প্রয়াণ এক ঝলক তাকালো, গেটের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখলো। তার মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু বুকের ভেতর সেই পুরনো অস্বস্তিকর নরম অনুভূতিটা আবার জেগে উঠল। জি।
প্রয়াণ গাড়ি থামিয়ে নেমে আসলো। আরিয়ানা প্রথমে খেয়াল করেনি, সে বন্ধুদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। তারপর তার চোখ গিয়ে থামলো সামনে দাঁড়ানো থাকা মানুষটার ওপর। এক মুহূর্তের জন্য শব্দ যেন বন্ধ হয়ে গেল। ভাবলো সে কি সত্যি দেখছে এটা প্রয়াণ? আরিয়ানার বুকের ভিতরে হালকা কাঁপন উঠল। প্রয়াণ আগের মতোই সংযত। সে নিজের কণ্ঠে শান্ত দূরত্ব বজায় রেখে বলল, ভিতরে চলুন ম্যাডাম, আবরাজ ভাই অপেক্ষা করছেন। শুধু এইটুকুই, কোনো অতিরিক্ত দৃষ্টি নয়, কোনো কোমলতা প্রকাশ নয়, কিন্তু আরিয়ানার শরীরের ভিতর যেন একরাশ প্রজাপতি উড়ে গেল। সে হাসিটা লুকাতে পারল না, মাথা নেড়ে বলল। ওহ ঠিক আছে। বন্ধুদের দিকে হাত নাড়িয়ে গাড়ির দিকে এগোলো। গাড়ির পেছনে দরজা খুলে আবরাজের পাশে বসলো আরিয়ানা। আবরাজ একবার তাকালো, বলল, ক্লাস কেমন ছিল? ভালো। স্বাভাবিকভাবেই উত্তর দিল। কিন্তু আরিয়ানা চোখ বরাবর সামনের সিটের দিকে চলে যাচ্ছে। প্রয়াণ ইতিমধ্যে দরজা লক করে সিটে বসে ড্রাইভ করতে শুরু করে দিল। তার চোখ সামনে গাড়ির শহরের ট্রাফিক পেরিয়ে এগোচ্ছে। আরিয়ানা হালকা গলায় বলল, ভাই তুমি হঠাৎ এই রাস্তায়? একটা কাজ ছিল এই সাইডে, ভাবলাম তোকে নিয়েই ফিরি। আবরাজের কণ্ঠ নরম। আরিয়ানা ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। শাহবাজ খানের পর যদি কেউ তার সব জেদ, অভিমান, রাগ, কান্না, চাওয়া সহ্য করতে পারে, সে হলো আবরাজ আদ্রু খান। আরিয়ানা বলল, ভালোই করছো, নয়তো অন্যদিন আমি বোর হয়ে যাই। প্রয়াণ স্টিয়ারিং শক্ত করে ধরে ড্রাইভ করছে। আরিয়ানা রিভার ভিউ মিররে তাকালো। মিররের সরু ফ্রেমে প্রয়াণের মুখ, তার চোখ সামনে। ঠিক এক মুহূর্ত পর প্রয়াণের চোখ দুটো মিররের মধ্যে আরিয়ানার চোখে এসে ঠেকল। সময় যেন কয়েক সেকেন্ড থেমে গেল। আরিয়ানার বুকের ভিতরে ধক করে উঠল। সে বুঝতে পারলো এই মানুষটা তাকিয়েছে। প্রয়াণের চোখে কোনো পরিবর্তন নেই, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু দৃষ্টি সরিয়ে নিল সে, যেন কিছুই হয়নি। কিন্তু একবার যখন সুযোগ পেয়েছে আরিয়ানা, তো আর থামার মেয়ে নয়। সে আবার তাকালো, তারপর আবার আবার ইচ্ছে করে। এবার প্রয়াণের ভেতরে অস্বস্তি জমতে লাগলো। ভাবলো মেয়েটা কি পাগল নাকি? সে মনে মনে বিরক্ত হলো। আবরাজ ভাই পাশে বসে আছে আর এভাবে তাকাচ্ছে। আরিয়ানা এবার ঠোঁট কামড়ে হালকা হাসলো। তার চোখে স্পষ্ট দুষ্টুমি। সে চায় প্রয়াণকে ঝালাতে, প্রয়াণের এই আবেগহীন মুখোশ ফাটল ধরাতে। হঠাৎ আরিয়ানা আবরাজকে বলল, ভাই আমাকে একটা আইসক্রিম খাও না প্লিজ। আবরাজ একবার তাকালো আরিয়ানার দিকে, তার চোখে হালকা প্রশ্ন। এই মুহূর্তে? হ্যাঁ না ভাই, প্লিজ, আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সে কথার ফাঁকে আবরার একা মিররের দিকে তাকালো। প্রয়াণের চোয়াল শক্ত। প্রয়াণ জানে এই আইসক্রিমের আবদার অর্ধেকটা অভিনয়। আবরাজ কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে বলল, প্রয়াণ, সামনে যেখানেই ভালো আইসক্রিম পার্লার পাস, গাড়ি থামাস। প্রয়াণের বুকের ভিতর অদ্ভুত টান লাগলো। বলল, জি ভাই। আরিয়ানা মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো, কিন্তু তার চোখের কোণে বিজয়ের ঝিলিক। গাড়িটা ধীরে এসে থামলো মেডোস্টিক্যাল ক্যাটসি ব্রাঞ্চের সামনে। এটি ইস্তাম্বুলের জনপ্রিয় আইসক্রিম পার্লারগুলোর মধ্যে একটা। আবরাজ ফোনে ব্যস্ত হয়ে পড়ল। স্ক্রিনে কারো নাম ভেসে উঠতেই তার কণ্ঠস্বর বদলে গেল, ব্যবসায়িক সংযত। সে ফোন কানে নিয়েই বলল, প্রয়াণ, তুই যা, ওকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আয়, আমি গাড়িতেই আছি। প্রয়াণ এক মুহূর্ত থামলো। তার দৃষ্টি এক সেকেন্ডের জন্য রিভারভিউ মিররে আরিয়ানার চোখে গিয়ে ঠেকল। মেয়েটার ঠোঁটের কোণে চাপা হাসি। প্রয়াণ বলল, জি ভাই। তার সংক্ষিপ্ত উত্তর। প্রয়াণ আগেই নেমে এসেছে। পিছনে দরজা খুলল। আরিয়ানা নামার সময় ইচ্ছে করে একটু ধীরে নামলো। সে মুহূর্তটা লম্বা হয়। বাইরে ঠান্ডা হাওয়ায় আরিয়ানার চুলগুলো উড়ে উঠল হালকা। পার্লারের ভেতরে ঢুকতে মিষ্টি দুধ আর চকলেটের গন্ধ। কাছের কাউন্টারে রঙিন স্কুপ সাজানো। প্রয়াণ একপাশে সরে দাঁড়িয়ে বলল, অর্ডার দিন, কি খাবেন? আপনি খাবেন বুঝি? আমি খাওয়ার জন্য আসিনি, আপনার প্রোটেকশনের জন্য এসেছি। এটি আমার দায়িত্ব। প্রয়াণ শান্ত গলায় উত্তর দিল। আরিয়ানা কাউন্টারের ওপর কোনোই ভর দিয়ে একটু ঝুঁকলো, বলল, দায়িত্ব দায়িত্ব, সব সময় এত সিরিয়াস থাকা যায়? তারপর ওয়েটারের দিকে তাকিয়ে আরিয়ানা বলল, এক স্কুপ ভ্যানিলা আর এক স্কুপ ডার্ক চকলেট। আরিয়ানা প্রয়াণের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল,
আজ একদিন দায়িত্বের সঙ্গে একটু ভ্যানিলা মিশিয়ে নিন না, দেখবেন কেমন হয়। আইসক্রিম এখনও তৈরি হচ্ছে। ভেতরে সোনালি আলোয় কাচের শোকেসে সাজানো পিস্তাচিও, ডার্ক চকলেট, স্যাফরান, হেজেলনাট, প্রতিটা ফ্লেভার যেন শিল্পকর্ম। ইস্তাম্বুলের এই বিলাসবহুল পার্লারে সব কিছুতেই অভিজাত্যের ছোঁয়া, আভিজাত্যের ছাপ। আরিয়ানা কাউন্টারের সামনে দাঁড়িয়ে, তার পাশে প্রয়াণ, আগের মতোই সোজা স্থির। কয়েক সেকেন্ড চুপ থেকে আরিয়ানা ধীরে বলল, আপনি সবসময় এমন থাকেন? কেমন? এই যে আমাকে দেখেও দেখেন না। প্রয়োজন ছাড়া আমি কিছু দেখি না। ওহ, তাহলে আমি প্রয়োজন না, নাকি ভয় পান বেশি দেখলে বিপদ হবে? আপনি অকারণেই কথা বাড়াচ্ছেন। অকারণ? মানুষের দিকে তাকানো কখন থেকে কারণ সাপেক্ষ হয়ে গেল? হ্যাঁ হয়, যখন ওই মানুষটা দায়িত্বর মধ্যে পড়ে। দায়িত্ব আর অনুভূতি এক জিনিস না প্রণয়, সব কিছু ফাইলের মতো ভাঁজ করে রাখা যায় না। একটু পরে ভেন্ডার দুইটা আইসক্রিম কোন এগিয়ে দিল। প্রয়াণ কনটা হাতে নিয়ে আরশিয়ার দিকে বাড়িয়ে দিল, বলল, আপনার আইসক্রিম। আরিয়ানা কোনটা নিল, এক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর পাশেরটা তুলে প্রয়াণের দিকে বাড়িয়ে দিল। নিন আপনারটাও, আপনার জন্যই তো ভ্যানিলাটা অর্ডার দিলাম। আমি বলেছি আমি। জানি আপনি খেতে আসেননি, দায়িত্ব, প্রোটেকশন এসব বলতে চাচ্ছিলেন, কিন্তু ভ্যানিলা খেলে দায়িত্ব কমে যাবে না মিস্টার সিরিয়াস। আপনি অকারণে জিদ করছেন। না, আমি পরীক্ষা করছি কিসের? আপনি মানুষ নাকি পুরোপুরি পাথর। 2 সেকেন্ড নীরবতা, চারপাশে হালকা সঙ্গীত বাজছে। দুজনেই হাসছে, অথচ তাদের মাঝে যেন অদ্ভুত টান। প্রয়াণ শেষ পর্যন্ত কনটা নিল, একবার তাকালো তার দিকে, তারপর খুব নিচু ঠান্ডা স্বরে বলল, আপনার ভয় করে না এই যে এগুলো করছেন? আমি যদি আবরাজ ভাইকে বলে দিই? যে আরিয়ানা এক সেকেন্ড থামলো, তারপর ধীরে ধীরে মাথা কাত করলো, তার চোখে ঝিলিক পড়ল। বলবেন? প্রয়োজনে। আবরাজ ভাইকে গিয়ে কি বলবেন? যে আমি আপনাকে ভ্যানিলা খাইয়েছি? নাকি বলবেন আমি আপনার দিকে তাকাই? আপনি সীমা মানেন না। আমি খুব ভালো করেই সীমা জানি, কার সামনে কি বলা যায় কি যায় না তাও জানি। তাহলে এইসব? এইসব? আমি তো শুধু আইসক্রিম খাচ্ছি, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আর একটা কথা বলি, আমি জানি আপনি কিছু বলবেন না, কারণ কারণ আপনি আমার বিরুদ্ধে কিছু বললে আবরাজ ভাই প্রথমে আপনাকেই জিজ্ঞেস করবেন। তুই ওর দিকে তাকাচ্ছিলি কেন? তাই না? এখন বলুন, ভয়টা আসলে কার হওয়া উচিত? তার চোখে দুষ্টুমি, ঠোঁটে ডার্ক চকলেটের হালকা দাগ। প্রয়াণ বুঝলো এই মেয়েটা শুধু জেদি না, ভীষণ বিপজ্জনকও। একটু পরে প্রয়াণ কনটার শেষ অংশটা ডাস্টবিনে ফেলে শান্ত স্বরে বলল, চলুন গাড়িতে যাই, আবরাজ ভাই অপেক্ষা করছেন। তার কণ্ঠে আবার সেই দায়িত্বশীল দূরত্ব, যেন কয়েক মিনিট আগের কথোপকথন ঘটেনি। আরিয়ানা দাঁড়িয়েই রইল, একটু সামনে গিয়ে আবার থামলো, বলল, মিস্টার সিরিয়াস। প্রয়াণ ঘুরে তাকালো, তার চোখে স্থির। আপনি কি কোনোদিন আমাকে দেখবেন যেভাবে আপনাকে দেখি? আরিয়ানার কথায় বাতাস যেন এক মুহূর্ত ভারী হয়ে গেল। পার্লারের ভেতরের আলো, মানুষ, শব্দের সবকিছু দ্রুত সরে গেল। প্রয়াণ কিছু সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, কিভাবে দেখার কথা বলছেন আপনি? বুঝেন না বুঝি? আমি যা দেখি প্রয়োজন অনুযায়ী দেখি। মানে? আপনি পরিবারের সদস্য, আমার দায়িত্বের ভিতরে, এর বাইরে কিছুই না। তার কথাগুলো পরিষ্কার, একদম ঠান্ডা, সীমানা টানা। আরিয়ানার ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল না, কিন্তু চোখের ভিতরে এক ফোঁটা অভিমান নীরবে জন্ম নিল। তাহলে আমি শুধু দায়িত্ব? প্রয়াণ উত্তর দিল না, শুধু বলল, চলুন। প্রয়াণ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আরিয়ানা তার পছন্দ হাঁটতে হাঁটতে মনে মনে বলল, একদিন তুমি আমায় নিজেই অন্যভাবে দেখবে। আমি জানি তুমি সব বুঝো, শুধু স্বীকার করো না। বাইরে রাত নেমেছে, ধীরে ধীরে ইস্তাম্বুলের রাস্তায় আলো জ্বলছে একে একে। প্রয়াণ সামনে হাঁটছে, তার মাপা পা, নির্ভুল দায়িত্ব বজায় রেখে। আরিয়ানা তার কয়েক কদম পিছনে। গাড়ির কাছে পৌঁছে প্রয়াণ দরজা খুলে দিল। এক মুহূর্তের জন্য তাদের চোখ আবারও মিলল। এইবার প্রয়াণের দৃষ্টি এক সেকেন্ড বেশি স্থির থাকলো। খুব সূক্ষ্ম কিন্তু ছিল,
আরিয়ানা সেটা ধরলো। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। প্রয়াণ দ্রুত চোখে সরিয়ে নিল গলায় সেই চেনা কঠোরতা। বলল, বসুন। আরিয়ানা উঠে বসলো গাড়িতে আবরাজের পাশে। প্রয়াণ ইঞ্জিন স্টার্ট দিল। গাড়ি ধীরে ধীরে ইস্তাম্বুলের আলো ভরা রাস্তায় এগোতে লাগলো। আরিয়ানা চুপচাপ বসে রইল কয়েক সেকেন্ড। তারপর মনে মনে হাসলো, ভাবলো আরও একটু জ্বালানো যাক। সে হঠাৎই উচ্ছ্বাসিত গলায় বলল, ভাই, আমাদের ফ্রেশার্স আছে সামনের সপ্তাহে। আবরাজ ফোন থেকে চোখ তুলে তাকালো। হুম? ওই দিন আমাকে কলেজে একটু আগে যেতে হবে। সবাই কাউকে নিয়ে আসবে। আমি কার সঙ্গে যাব? সেদিন আমার একটা মিটিং আছে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি আমাকে একা যেতে হবে? গাড়ির ভিতরে নীরবতা নেমে এলো এক মুহূর্তের জন্য। আবরাজ হালকা ভেবে নিয়ে বলল, প্রয়াণ, জি ভাই। ওই দিন তুই ওর সঙ্গে যাবি। ভাই আমি কিন্তু আপনার সঙ্গে আমার অসুবিধা হবে না, আমি ম্যানেজ করে নেব। কিন্তু আরিয়ানার সঙ্গে কাউকে তো থাকতে হবে। তুই যাবি। আরিয়ানা জানালার বাইরে তাকিয়ে ছিল, কিন্তু ঠোঁটের কোণে হাসি চেপে রাখতে পারল না। প্রয়াণের চোখে রিভার ভিউর মিররে একবার উঠল। সে দেখলো মেয়েটা হাসছে। প্রয়াণ বেশ ভালোই বুঝলো ইচ্ছে করে এরকম করছে। প্রয়াণ ঠান্ডা স্বরে বলল, ঠিক আছে ভাই। আরিয়ানা এবার সরাসরি বলে উঠল, ধন্যবাদ ভাই। আবরাজ একবার দুজনের দিকে তাকালো। তার ঠোঁটে অদৃশ্য এক হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। রাত গভীর। খান প্যালেসের বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। ইয়াসিন খান এর রুম। আরশিয়া একা দাঁড়িয়ে আছে জানালার পাশে। দূরে বসফরাসের কালো জল। আরশিয়ার কবজিতে এখনো লাল দাগ। সে আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলো তার ব্যথা আছে, কিন্তু চোখে জল নেই। পেছনে দরজা খোলার শব্দে ঘুরে ঢুকলো ইয়াসিন খান। সে ধীরে পায়ে এগিয়ে এলো আরশিয়ার কাছে। আজ আর মুখে আগের মতো হিংস্রতা নেই, বরং অদ্ভুত এক অস্থিরতা। বলল, কাঁদছো না কেন? কাঁদবো? তাও আবার আপনার সামনে? অসম্ভব। বড্ড জেদ তোমার। আমার পেন ড্রাইভটা নষ্ট করার জন্য তোমায় এখনই মেরে ফেলতে পারতাম আমি, জানো? মরছি তো সেই দিন থেকেই, যেদিন থেকে আপনি আমাকে নিকাহ করেছেন। এখন একেবারে মেরে ফেলুন না, ভালো হবে, শান্তি পাবো আমি। কয়েক সেকেন্ড নীরবতা। ইয়াসিনের চোখ সরু হলো। সে আরও একটু এগিয়ে এলো আরশিয়ার কাছে। নিচু গলায় বলল, মরার এত শখ? বাঁচার কারণ থাকলে তো মানুষ মরতে চায় না। এবার ইয়াসিনের চোখ শক্ত হলো। সে হাত বাড়িয়ে তার থুতনি ধরলো, কিন্তু আগের মতো জোরে নয়। তোমার বাঁচার কারণ আমি। আপনি কারণ না, আপনি শাস্তি। এর মুহূর্তে বাতাস জমে গেল। ইয়াসিনের চোখ অন্ধকার হলো। সে ধীরে, খুব ধীরে বলল, তুমি মরে গেলে তোমার বাবা মায়ের কি হবে ভেবে দেখেছ? আরশিয়ার বুক কেঁপে উঠল, কিন্তু মুখ শক্ত। ইয়াসিন আরও ঝুঁকে এলো, তার গলা নিচু নিয়ন্ত্রিত। আমি যদি আবার তোমার সৎ পুলিশ অফিসারের বাবাকে মিথ্যা কেসে জেলে পাঠাই? কয়েক সেকেন্ড থামলো, তারপর ঠান্ডা স্বরে যোগ করলো, আগের বার তো নিজেকে আমার কাছে বিক্রি করে দিয়েছিলে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু তুমি মরে গেলে কি করে বাঁচাবে তোমার বাবাকে? আরশিয়ার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। চোখের পলক পড়ল না। তারপর সে ধীরে বলল, আপনি সবসময় একই জায়গায় আঘাত করেন পরিবার। কারণ সেটাই তোমার দুর্বলতা। কয়েক সেকেন্ড চুপ থেকে ইয়াসিন ধীরে আরশিয়ার থুতনিতে থেকে হাত নামালো। চাপের দাগ লাল হয়ে উঠেছে। সে একবার তাকালো সেই লালচে চামড়ার দিকে। ভ্রু সামান্য কুঁচকাল। সেই দৃশ্যটা তার ভালো লাগছে না। অপ্রত্যাশিতভাবে খুব ধীরে সে আরশিয়ার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আঙ্গুলের ছোঁয়ায় এবার অদ্ভুতভাবে নরম। আরশিয়ার সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেল। তার চোখে জল জ্বলে উঠল। বলল, কথায় কথায় ছুঁয়ে দেন কেন আমায়? তার গলা ধরল। এই হাত তো হাজার অবৈধ কাজে লিপ্ত। হাজার হাজার মেয়ের সর্বনাশ হয়তো করেছেন এই হাত দিয়ে। ইয়াসিনের চোখে এক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। বলল, তাই তুমি দেখছো নাকি আমি অন্য মেয়ে সর্বনাশ করছে? আমি তো তার স্পষ্ট উদাহরণ। তোমাকে আমার জীবনে আনার কোনো ইচ্ছে ছিল না। বিয়ে সেটা তো আরো দূরের ব্যাপার। এখন এইসব বানানো গল্প শোনাতে আসবেন না। যদি ইচ্ছে নাই থাকে তাহলে আমাকে বিয়ের প্রস্তাব দিলেন কেন? আমার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে আমাকে কোণঠাসা কেন করলেন? কারণ তুমি ছিলে সবচেয়ে নিরাপদ সমাধান। সমাধান? হ্যাঁ,
তোমার বাবা আমার পথে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে সরানো যেত, কিন্তু তাতে ঝামেলা বাড়ত। তদন্ত, মিডিয়া, রাজনীতি। তোমাকে বিয়ে করা ছিল পরিষ্কার, চুপচাপ একটা চুক্তি। তোমার পরিবার চুপ, আমি মুক্ত। তাহলে আমি শুধু একটা ডিল? শুরুতে তাই ছিল। আর এখন? এখন কি সেটা সময় হলে বুঝে যাবে? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমার বাবাকে ব্যবহার করেছেন, বারবার আমায় ছুঁয়ে নিজের ক্ষমতা বোঝান আপনি। আর এখন বলছেন সময় হলে বুঝবো? আপনাকে সহ্য করাও আমার জন্য শাস্তি। আপনার ছোঁয়া, আপনার উপস্থিতি, সবকিছু। তুমি আমার স্ত্রী। কাগজে, মনে নয়, ইচ্ছেতে নয়, সম্মতিতে নয়। তুমি যত অস্বীকার করো, এই বাস্তবতা কখনোই বদলাবে না। ইয়াসিন হাসল। মেয়েটার রাগ এখন তার এক ধরনের আগ্রহ। সে ধীরে এগিয়ে এসে আরশিয়ার পাশে দাঁড়ালো, কিন্তু তার স্পর্শ করলো না, শুধু বলল। রাগলে তোমার চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে ওঠে। আরশিয়া সঙ্গে সঙ্গে তাকালো তার দিকে। আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন না একদম। এসব নাটক সহ্য হয় না আমার। ইয়াসিন ঠোঁটের কোণে হালকা বাঁক টানলো, কিন্তু চোখ সরালো না। আরশিয়ার মুখ থেকে নিচু গলায় বলল। উফ, এই যেদি চোখ রাগের লাল লাল, কি অসম্ভব সুন্দর লাগে তোমায়, জানো? এই ধরনের কথা বলা বন্ধ করুন। আপনার মুখে এসব শব্দ মানায় না। মানায় না? তাহলে কেমন শব্দ মানায়? হুমকি মানায়, চুক্তি মানায়, চাপ মানায়, কিন্তু প্রশংসা, সেটা আপনার চরিত্রে যায় না। তুমি আমার চরিত্র বেশ ভালো চিনে ফেলেছো দেখছি। আপনি নিজেই তো প্রতিদিন দেখান। আচ্ছা, বেশ ভালো তো। তুমি আমাকে এত ভালো করে চেনো, ভালোই তো। বউ তার বরকে চিনবে, স্বাভাবিক, তাই না? আরশিয়া তাকালো ইয়াসিনের দিকে। তার মনে হলো এই মানুষটার সাথে কথা বলাই অর্থহীন। সকাল থেকেই খান প্যালেসে আলাদা ব্যস্ততা। আজ আরিয়ানার কলেজের ফ্রেশার্স। আজকের দিনটা তার কাছে সাধারণ না। আরিয়ানার পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, পাতলা সিলভার বর্ডার, তার চুল খোলা, শুধু একপাশে ছোট ক্লিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়ানা নিজেকেই একবার দেখে নিল। মনে মনে বলল, আজকে যদি একবার তাকায়, অন্তত একবার। তারপর নিজেকেই ধমক দিল। না তাকালেও সমস্যা নেই, আমি তো থামবো না। নিচে নামার সময় সিঁড়িতে তার পায়ের শব্দ খুব ধীরে পড়ছিল। ড্রয়িং রুমে তখন শাহবাজ খান বসে, কামরান খান পাশে, ইয়াসিন একটু দূরে সোফায় হেলান দিয়ে, সামনে আবরাজ আর রিদওয়ান। টেবিলে ফাইল রয়েছে, ল্যাপটপ খোলা, স্ক্রিনে গ্রাফ, ম্যাপ, ভোটের হিসাব। গম্ভীর আলোচনা চলছে সেখানে। এই অর্ডারটা আমাদের হাতে আনতেই হবে। ওখানে নতুন ফৌজ দরকার। ফান্ডিংটা ঠিক থাকলে। আলোচনা রাজনীতি, শুধুই রাজনীতি। ঠিক তখনই সিঁড়ির মাথায় আরিয়ানা দাঁড়ালো। এক মুহূর্তে পুরো ঘর যেন থেমে গেল। হালকা আলোয় তার শাড়ির রং আরও নরম লাগছে, তার চুল রোদে পড়ছে, চোখে আত্মবিশ্বাস। প্রথমে তার দিকে তাকালো আবরাজ, এক সেকেন্ড, তারপর মৃদু হেসে বলল। ও, আজ তো আসমানের পরি নেমেছে দেখছি। শাহবাজ হালকা মাথা নাড়লেন, বললেন। ভালো লাগছে। আবরাজ দাঁড়িয়ে উঠল, বলল। প্রয়াণ। দূর থেকে প্রয়াণ এগিয়ে এলো, পরনে সবসময়কার মতো সাদা শার্ট, কালো ট্রাউজার, হাতে ঘড়ি আর সেই চেনা গম্ভীর মুখ। বলল, জি ভাই। আজ ওকে একটু সাবধানে রাখিস, অনেক ভিড় থাকবে, চোখে চোখে রাখবি। প্রয়াণ মাথা ঝোঁকালো, বলল। জি। আরিয়ানা পাশ থেকে বলল। আমি কি ছোট বাচ্চা নাকি? আমার কাছে তুই সবসময় ছোট। প্রয়াণ সামনে এগিয়ে এলো, বলল। চলুন ম্যাডাম। গলায় সেই চেনা অফিসিয়াল টোন। আরিয়ানা চোখ তুলে তাকালো, নিচু গলায় বলল, যাতে শুধু প্রয়াণই শুনতে পায়। আজও ম্যাডাম, ফ্রেশার্স ডে তো, একটু আরিয়ানা বলা যায় না? প্রয়াণ এক সেকেন্ড থামলো, তারপর শান্তভাবে বলল। চলুন, দেরি হচ্ছে। ঠিক আছে মিস্টার আইসবার্গ। দুজনের গাড়ির দিকে এগিয়ে গেল। আরিয়ানা ইচ্ছে করেই একটু ধীরে হাঁটলো। প্রয়াণ তার 2 কদম সামনে। হঠাৎ আরিয়ানা বলল, আজ আমাকে কেমন লাগছে? প্রণয় না তাকাইয়ে বলল। ভালো। শুধু ভালো? খুব ভালো না? প্রয়াণ এবার তাকালো, মানে 1 সেকেন্ডের জন্য, তারপর হালকা গলায় বলল। আপনাকে খুব সুন্দর লাগছে। বলেই চোখ ফিরিয়ে নিল। আরিয়ানার বুকের ভিতর ধক করে উঠল। এই এক লাইনের জন্য সে সারাক্ষণ অপেক্ষা করছিল। সে হাসলো, নরম গলায় বলল, থ্যাংক ইউ মিস্টার সিরিয়াস। গাড়ির দরজা খুলে আরিয়ানা আগে ঢুকলো, সরাসরি গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশেই। প্রয়াণ তখন চাবি হাতে বসতে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল, একবার আরিয়ানার দিকে তাকালো, একটু অবাক হলো, তারপর শান্ত গলায় বলল। আপনি পিছনে বসুন। কেন? এখানে বসা কি নিষেধ? নিষেধ না,
কিন্তু পিছনে বসলে বেশি সেফ। আপনি যখন আসেন তখন আমি যেখানে বসি সেখানেই সেফ। প্রয়াণ আর কথা বাড়ালো না। সে জানে মেয়েটার সাথে কথা বাড়ানো মানেই বেকার। তাই সে সিটে এসে বসে গাড়ির স্টিয়ারিং ধরলো। গাড়ি এগিয়ে চলল ইস্তাম্বুলের রাস্তা ধরে। ইস্তাম্বুল ইউনিভার্সিটির ক্যাম্পাস আজ পুরোপুরি ব্যস্ত। চারিদিকে লাল সাদা ব্যানার, পোস্টার, স্লোগানে ভরে গেছে চারপাশ। একই স্লোগান সবার, রিদওয়ান খান জিন্দাবাদ, ফিউচার লিডার রিদওয়ান খান। সারা ক্যাম্পাস জুড়ে হাসি, চিৎকার, মোবাইল ক্যামেরা, লাইভ ভিডিও সব মিলিয়ে যেন উৎসব। কারণ আজ ছাত্র সংসদ নির্বাচন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন এর ফল ঘোষণা হয়েছে। আর তাতেই জয়ী হয়েছে রিদওয়ান খান। তার বন্ধুরা তাকে কাঁধে তুলে নাচছে, কেউ জড়িয়ে ধরেছে, কেউ ছবি তুলছে। রিদওয়ান হালকা হেসে সবার দিকে তাকালো। তার চোখে আত্মবিশ্বাস। সে মাইক হাতে নিল। আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি আপনাদের কণ্ঠ হতে এসেছি। আমি আজ ছাত্র সংসদের সভাপতি, কিন্তু তার আগে আমি আপনাদের বন্ধু, আপনাদের ভাই। তার চোখে এখন স্পষ্ট এই ক্যাম্পাস তার প্রথম যুদ্ধক্ষেত্র। আর এখান থেকে শুরু হবে তার বড় রাজনীতি। রিদওয়ানের জয় মানি মিষ্টির প্যাকেট, সোয়াবি, চকলেট সব বিলি হচ্ছে পুরো কলেজ তার পক্ষ থেকে। বন্ধুরা একে একে দিচ্ছে আর বলছে রিদওয়ান ভাই এর তরফ থেকে। হাসি মুখে সবাই নিচ্ছে, কেউ ধন্যবাদ নিচ্ছে, কেউ কথা বলছে, কেউ হাত মেলাচ্ছে। হঠাৎ রিদওয়ানের চোখ আটকে গেল এক জায়গায়। ভিড়ে একটু দূরে করিডোরের পাশে একজন দাঁড়িয়ে, একদম চুপচাপ। সে হাত বাড়ায়নি, প্যাকেটও নেয়নি, সবার মতো হাসেনি। হ্যাঁ, সেই এক মুহূর্ত রিদওয়ানের বুকটা কেঁপে উঠল। বুকের বাঁ পাশে হালকা ব্যথা, চেনা ব্যথা। রিদওয়ানের মনের ভেতরে হঠাৎ একটা কথা ভেসে উঠল। যে মানুষটা একসময় আমার সবচেয়ে কাছের ছিল, আজ সেই আমার সবচেয়ে দূরের মানুষ। তার চোখের অজান্তেই ভিজে উঠল। সে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটি রিদওয়ানের দিকে তাকালো। দুজনের চোখ মিলল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু সেই সেকেন্ডেই যেন হাজারটা না বলা কথা রয়েছে। মেয়েটার চোখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই। আছে শুধুই শূন্যতা, নিস্তব্ধতা। শূন্যতা যেন সে বলছে। মেয়েটি ধীরে চোখ সরিয়ে নিল, ঘুরে অন্যদিকে চলে গেল। আবার রিদওয়ান দাঁড়িয়ে রইল ভিড়ের মধ্যে, তবে ভেতর থেকে সম্পূর্ণ একা হয়ে। রিদওয়ান নিজের মনেই বলে উঠল, আজ চারপাশে এত আলো, এত হাসি, এত অভিনন্দন, শুধু আমার ভেতরটা এত অন্ধকার কেন? আজ সবাই বলছে তুই জিতেছিস রিদওয়ান, কিন্তু কেউ তো বলেনি তুই কাকে হারিয়েছিস। জানিস, যে একদিন আমার হাসির কারণ ছিল, আজ সেই আমার বুকের সবচেয়ে গভীর ক্ষত। আমি আজ মঞ্চে দাঁড়িয়ে নেতা, আর তার সামনে দাঁড়িয়ে আমি শুধু একজন ব্যর্থ প্রেমিক। এই পদ, এই ক্ষমতা, এই সম্মান সবই আছে, শুধু তুমি নেই। সব পেয়েও আমি শূন্য, সব জিতেও আমি হেরে গেছি। গাড়ি ধীরে ধীরে ইস্তাম্বুল বিলগি ইউনিভার্সিটি গেটের সামনে থামল। কলেজের গেটটা আজ আলাদা রকমেরই সাজে ঝলমল করছে। দুই ধারে বড় বড় পোস্টার, সেখানে লেখা ফ্রেশার্স 2K26। রঙিন বেলুন, ফেয়ারি লাইট, ব্যানার, পুরো ক্যাম্পাস যেন উৎসবে মেতে উঠেছে। প্রয়াণ স্টিয়ারিং থেকেই নামতে নামতে বলল, আপনি ভিতরে যান ম্যাডাম, আমি গাড়ি পার্ক করে আসছি। ওকে মিস্টার বডিগার্ড। তারপর দরজা খুলে নেমে পড়ল। হালকা বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে, রোদে মুখটা আরও উজ্জ্বল লাগছে। আরিয়ানা ভেতরে ঢুকতেই তিথি মেহের দিয়া এগিয়ে আসলো, বলল, ও এ আরিয়ানা, ফ্রেশার্সে সব ছেলেদের হার্ট ব্রেক। তোদের সবাইকে খুব সুন্দর লাগছে। মেহের চোখ সরু করে তাকিয়ে বলল, কিন্তু আরি, আজ তোর মুখটা কেমন আলাদা কেন রে? সাধারণ না, একদম আলাদা উজ্জ্বলতা। দিয়া খিলখিল করে হেসে উঠল, বলল, হ্যাঁ রে, প্রেমের উজ্জ্বলতা নাকি? আরিয়ানা একটু লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে হালকা গলায় বলল, প্রণয় আসছে। ও তাই তো বুঝেছি। প্রয়াণ এলেই ম্যাডামের মুখে সানশাইন। চুপ কর তোরা। কিন্তু ঠোঁটের কোণে হাসিটা লুকাতে পারল না। গাড়ি পার্ক করে ধীরে ধীরে ক্যাম্পাসে ঢুকলো প্রয়াণ। সেই একটাই স্টাইল, চোখে ঠান্ডা ভাব, মুখে কোনো বাড়তি হাসি নেই। সবাই হাসছে, গল্প করছে, কিন্তু সে আলাদা। সবসময় যেন থাকে তেমনি দূরে দাঁড়িয়ে রয়েছে। প্রয়াণ আরিয়ানাকে দেখলে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছে, কথা বলছে। এক মুহূর্তের জন্য প্রয়াণ তাকিয়ে থাকলো, তারপর মোবাইল বের করলো।
আবরাজের ফোন ঢুকছে। সে ফোন কানে দিয়েই বলল, হ্যাঁ ভাই, পৌঁছে গেছি। তার কণ্ঠে কোনো আবেগ নেই, যেন শুধু দায়িত্ব পালন করছে। আরিয়ানা লক্ষ্য করলো প্রয়াণ দূরে দাঁড়িয়ে আছে, না এগোচ্ছে না কারোর সাথে মিশছে। সেই চেনা মিস্টার সিরিয়াস মোড। আরিয়ানা ঠোঁট কামড়ে একটু বিরক্ত হলো। বন্ধুদের মাঝখান থেকে বেরিয়ে সোজা প্রয়াণের কাছে এলো। তার চোখে দুষ্টু হাসি। সে বলল, আপনি এত দূরে দূরে কেন থাকেন মিস্টার সিরিয়াস? এখানে ঠিক আছি আমি। কেন? আমি কি ভাইরাস নাকি? এক ধাপ কাছে এসে বলল, নাকি দূরত্ব আপনার অভ্যাস? চলুন না, হলরুমে যাই, ওখানে প্রোগ্রাম হচ্ছে। তার চোখে অনুরোধ, গলায় নরম টান। প্রয়াণ চোখ সরিয়ে নিল। সেই পরিচিত ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি যান ম্যাডাম, আমি ক্যাম্পাসে আছি। কথাটা যেন দেয়াল তুলে দিল। আরিয়ানা থেমে গেল। সে একটু অবাক হয়ে গেল, তারপর কটমট করে বলল, বেরোনোর সময় আবরাজ ভাই কি বলেছিল মনে আছে? চোখে চোখ রাখবি, ওকে? তাহলে এখন ভিতরে না গেলে ওই দায়িত্ব পালন করবেন কি করে? আমি এখান থেকে দেখতে পাবো। ওহ, দূরে থেকে পাহারা? তাহলে আমি যদি ভিতরে হারিয়ে যাই তখন কি করবেন মিস্টার আইসবার্গ? প্রণয় ধীরে বলল। ঠিক আছে, চলুন। সত্যি ভালো ছেলে। তারপর হাতে নীরের সামনে হাঁটা শুরু করলো। সন্ধ্যা 6টা। বসফরাসের কালো জল ধীরে ধীরে আলো গিলছে। দূরে ব্রিজের লাইট জ্বলছে একে একে। একটি প্রাইভেট ইয়ট নোঙর করা, ভেতরে নরম আলো, একটা কাচের টেবিল, 4 জন প্রভাবশালী ব্যক্তি বসে, আর মাঝখানে আবরাজ আদ্র খান, পরনে কালো স্যুট। তার ডান পাশে পার্টির আঞ্চলিক সংগঠক, বাম পাশে এক ব্যবসায়ী লবিস্ট। সামনে বসে আছেন দলীয় কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, যার হাতে টিকিটের চূড়ান্ত সিদ্ধান্ত। লোকটি ধীরে বলল, ইস্তাম্বুলের মেয়র পদ সহজ নয়, অপরদিকে তোমার বয়স এত কম। বয়স ভোট আনে না, সংগঠন আনে, ফান্ড আনে, কন্ট্রোল আনে। আবরাজ টেবিলের উপর একটি ফাইল ঠেলে দিল। ফাইলের ভেতরে নির্বাচনী ফান্ডের হিসাব, সম্ভাব্য জোটের সমর্থন, 3টি বড় ব্যবসায়িক গ্রুপের লিখিত আশ্বাস। আবরাজ ধীরে যোগ করলো, ইস্তানবুল শুধু শহর না, এটা একটা প্রতীক, যেখানে যেতে সে জাতীয় রাজনীতিতে ঢুকে পড়ে। তুমি কি নিশ্চিত? একদিকে প্রতিপক্ষ শক্তিশালী, আর অন্যদিকে তোমার পরিবার ব্যবসায়ী জগতের সবচেয়ে উপরে। ইতিমধ্যে তোমরা অনেক ক্ষমতাধর। প্রতিপক্ষ এটা নিয়ে কথা বলবে। ক্ষমতা ধরে রাখতে চাইলে নতুন মুখ দরকার, আর আমি সেই মুখ। আর একটা কথা, আমি জিততে নামি, অংশ নিতে না। তারপর কিছুক্ষণ চুপচাপ আলোচনা করলো, সংখ্যা, জোট, মিডিয়া, ম্যানেজমেন্ট, গ্রাউন্ড নেটওয়ার্ক সব নিয়ে। শেষে কেন্দ্রীয় প্রতিনিধি বললেন, ঠিক আছে, পার্টি তোমাকেই অফিসিয়ালি প্রার্থী হিসাবে ঘোষণা করবে, কিন্তু ফলাফল চাই। আবরাজ মাথা নাড়ল। তার চোখে বিজয়ের ঝিলিক নেই, আছে শুধু নিশ্চয়তা। ইয়েট থেকে নামার আগে সে একবার তাকালো বসফরাসের জলের দিকে। মনে মনে বলল, এবার পুরো ইস্তানবুল আমার হবে। রাত পেরিয়ে সকাল হলো। খান প্যালেসের প্রধান ডাইনিং হলে প্রায় সবাই উপস্থিত। লম্বা টেবিলের শীর্ষে সেলিম খান বসে আছেন, ডান পাশে শাহবাজ খান, অন্য পাশে কামরান খান। টেবিলের এক প্রান্তে বসে আবরাজ আদ্র খান, তার পাশে কফির কাপ পেয়ে ইয়াসিন ঢুকলো একটু দেরিতে। পরনে কালো শার্ট, হাতা গোটানো। তার চোখে একবার ঘুরে পুরো টেবিলের স্ক্যান করলো, তারপর সরাসরি তাকালো আবরাজের দিকে। চুপচাপ এসে চেয়ারে বসলো, তারপর শান্ত স্বরে বলল, তুই ইলেকশনে দাঁড়াচ্ছিস, এটা কাউকে বলার প্রয়োজন মনে করিস না বাড়িতে। টেবিলে বাতাস ভারী হয়ে গেল। আবরাজ একটুও চমকালো না, সে যেন আগেই এই প্রশ্নের অপেক্ষায় ছিল। বলল, অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি। ঘোষণা হওয়ার আগে বাড়িতে বলার কিছু ছিল না। বাড়ি না পার্টি, কোনটা আগে? রাজনীতিতে আগে চলে তথ্য, তারপর পরিবার। ভুল করছিস, এই পরিবারই তোর সবচেয়ে বড় সম্পদ। সেলিম খান গম্ভীর স্বরে বললেন, এটা কি সত্যি আবরাজ? জি দাদু, আমি ইস্তানবুলের মেয়র নির্বাচন পার্টির টিকিট পাচ্ছি। শাহবাজের চোখে ছেলের জন্য এক ঝলক গর্ব। ইয়াসিন ধীরে বলল, মেয়র হতে চাইছিস না শহরটা নিজের করতে? দুটোই। আবরাজের ঠোঁটে ঠান্ডা ভাব, আবরাজের ঠোঁটের কোণে হালকা নিয়ন্ত্রিত হাসি ফুটে উঠল। সে কফির কাপটা টেবিলে নামিয়ে ইয়াসিনের দিকে তাকালো, বলল, চাচা, সবে তো বিয়ে করলে, এখন একটু বউকে সময় দিও। আমার সময় কোথায় দেব সেটা আমি জানি, তুই তোর হিসেব ঠিক রাখ। সব হিসাবে রাখছি চাচা, শহরেরটাও
আর পরিবারেরটাও। রাজনীতির ক্ষমতার খেলা কিন্তু খান পরিবার কেউ একা খেলে না। বাই দ্য ওয়ে, তোমরা শুনেছো রিদওয়ান স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হয়েছে? কনফার্ম। অফিসিয়াল রেজাল্ট বের হয়েছে কালকে। কামরান বাবা হিসেবে গর্ববোধ করলেন রিদওয়ানের বিজয়ী হওয়াতে। তার মুখে হালকা হাসি। টেবিলের ওপাশেই আসতেন চুপ, তার আঙ্গুল কফির কাপের গায়ে ঠুকছে ধীরে ধীরে। চোখ স্থির, কিন্তু ভেতরে হিসাব চলছে। রিদওয়ান এখন বিশ্ববিদ্যালয়ের মুখ। আবরাজ যদিও ইস্তাম্বুলের মেয়র পদে জিতে যায়, তাহলে একই সাথে পরিবারের দুই রাজনৈতিক মুখ, একটা ছাত্র রাজনীতি, একটা শহর রাজনীতি। অবশেষে বলল, স্টুডেন্ট পলিটিক্স আগুনের মতো, শুরুতে উষ্ণ লাগে, পরে পুড়িয়ে দেয়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামার শব্দ। রিদওয়ান খান, তার পরনে ব্রাউন শার্ট, ফিট জিন্স, চুলগুলো হাত দিয়ে সেট করা, চোখে আত্মবিশ্বাস ঝিলিক। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে। এখন সে শুধু কামরানের ছেলে নয়, সে একটা পজিশন। সে দ্রুত ঘড়ির দিকে তাকালো, বলল, আমি বের হচ্ছি, কলেজে অনেক কাজ আছে। রিদওয়ান দরজার দিকে হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালো। তার চোখে এক সেকেন্ডের জন্য আবরাজের চোখে আটকালো। ইস্তাম্বুল ইউনিভার্সিটি। রিদওয়ান কলেজে পৌঁছানোর পর সরাসরি ইউনিয়ন রুমে ঢুকেছিল। দুজন প্রতিনিধি কিছু কাগজ নিয়ে অপেক্ষা করছিল, নতুন কমিটির তালিকা, আগামী সেমিনারের প্ল্যান। রিদওয়ান দ্রুত সাইন করলো, দু একটা নির্দেশ দিল, কিন্তু তার মনে পুরোপুরি সেখানে ছিল না। সব শেষ করে কয়েক মিনিট পর সে বেরিয়ে এলো, হাঁটতে হাঁটতে চলে গেল সায়েন্স ব্লকের দিকে। প্রথমে জুলজি ডিপার্টমেন্ট, তারপর বোটানি ল্যাবের সামনে দাঁড়ালো। ভেতরে 2-4 জন স্টুডেন্ট, কিন্তু যাকে খুঁজছে সে নেই। রিদওয়ানের ভ্রু সামান্য কুঁচকে গেল। সে সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠল, চারিদিকে একবার ভালো করে চোখ বুলালো। নেই। একটা চাপা বিরক্তি জমল ভেতরে। ছাত্র সংসদের সভাপতি রিদওয়ান, তবু আজ সে যেন শুধু একজন মানুষ যে কাউকে খুঁজছে। ঠিক তখনই সায়েন্স ব্লকের প্রধান দরজা দিয়ে কেউ ভেতরে ঢুকলো। হালকা বাতাসে চুল উড়ছে, তার হাতে বই, চোখ নিচু করে নিজের মতো হেঁটে আসছে সে। রিদওয়ান খান থামলো, 2 সেকেন্ড তাকিয়ে রইল, তারপর মুখের ভাব পাল্টে নিল। সেই গম্ভীর হয়ে গেল। সে সোজা গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, কথা আছে একটু। মেয়েটা মুখ তুলল, তার চোখে বিস্ময়। আমার সঙ্গে? হ্যাঁ, এখনই। এই মেয়েটি হলো মেঘলা শিকদার, বয়স 20। তার জুলজি অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রী। একসময় সে ছিল রিদওয়ান খানের জীবনের সবচেয়ে নরম অংশ। 2 বছর আগেই মেঘলা ও রিদওয়ান দুজনেই ক্লাস 11-এ, দুজনেই 17 বছর বয়সের। স্কুল করিডোরের প্রথম কথা, তারপর ডিবেট কম্পিটিশন, গ্রুপ স্টাডি, তারপর অকারণ দীর্ঘ ফোন কল। তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হয় গভীর প্রণয়ের বন্ধন। 18 বছর বয়স পূর্ণ হওয়ার পরপরই বদলে যায় সব কিছু। রিদওয়ান তখন রাজনীতিতে ঢুকেছে। রিদওয়ান মিটিং, সংসদ, ক্ষমতার স্বাদ পেয়েছিল। একদিন খুব ঠান্ডা গলায় রিদওয়ান বলেছিল, আমার ফোকাস নষ্ট হচ্ছে, আমাদের এটা শেষ করা উচিত। মেঘলা ভেবেছিল রিদওয়ান মজা করছে, কিন্তু রিদওয়ান যোগাযোগ বন্ধ করে দিল। মেঘলা খুব কেঁদেছিল, কত অনুরোধ করেছিল, রিদওয়ানকে বলেছিল, আমি তোমাকে আটকাবো না, আমাকে শুধু তোমার পাশে থাকতে দাও। আমার দুর্বলতা থাকার সুযোগ নেই। তারপর দিন যায়, মেঘলা অপেক্ষা করে, মেসেজ করে, কল করে, কিন্তু রিদওয়ান উত্তর দেয় না। দিনের পর দিন মেঘলার এই অবস্থা দেখে মেঘলার মা নিজে রিদওয়ানের সঙ্গে দেখা করেছিলেন। নরম গলায় বলেছিলেন, ওর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে বাবা, তুমি এমন ব্যবহার করলে মেঘনা দিন দিন অসুস্থ হয়ে পড়বে। রিদওয়ান মাথা নত করেছিল, কিন্তু তার সিদ্ধান্ত বদলায়নি। সেদিনের পর মেঘলা আর কাউকে কোনো অনুরোধ করেনি। বর্তমান আজ ঠিক 2 বছর পর রিদওয়ান প্রথম মেঘলার সাথে কথা বলতে আসলো। ছাত্র সংসদের সভাপতি রিদওয়ান খান দাঁড়িয়ে আছে সায়েন্স ব্লকের সামনে, মেঘলা তার সামনে। মেঘলা চোখ নামিয়ে নিল, তারপর হালকা গলায় বলল, বলো কি বলবে। রিদওয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। এই মেয়েটা একসময় তার সামনে দাঁড়ালে চোখ তুলতে পারত না লজ্জায়, কিন্তু আজ সম্পূর্ণ আলাদা। সে গলা পরিষ্কার করে বলল, কেমন আছো? ভালোই আছি। কাল যে ছেলেটা লাইব্রেরিতে তোমার সাথে ছিল, সে কে? কোন ছেলেটা? লম্বা, নীল শার্ট পরা, তোমার পাশে বসেছিল। ও আদিল, আমার জুনিয়র, পড়ার ব্যাপারে সাহায্য চাইছিল। যেই থাকুক, তাতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? নেক্সট টাইম কোনো ছেলেকে যেন তোমার আশেপাশে না দেখি। সেটা ঠিক করার আপনি কে?
আমি কে সেটা তুমি ভালো করেই জানো। জানতাম, 2 বছর আগে জানতাম, কিন্তু এখন আপনি শুধু এই কলেজের ছাত্র সংসদের সভাপতি। আমাকে উস্কিও না মেঘলা। উস্কাচ্ছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি। আপনি একদিন নিজেই বলেছিলেন আপনার কোনো দুর্বলতা থাকার সুযোগ নেই, তাই আমি আপনার দুর্বলতা না, দায়িত্বও না, কিছুই না। তুই আমার কি সেটা তুই ভালো করেই জানিস, আর আমিও জানতাম, কিন্তু তুমি নিজেই তো সেই পরিচয় মুছে দিয়েছিলে। আমি মুছিনি, আমি থামিয়েছিলাম। একতরফা ভাবে আমাকে কিছু জিজ্ঞেস না করেই সিদ্ধান্ত তোমার, ব্যথা আমার। আমি তখন যা করেছি প্রয়োজন ছিল। রাজনীতির জন্য? হ্যাঁ। তাহলে এখন কেন এসেছ? কারণ কিছু জিনিস দূরে ঠেলে দিলেই শেষ হয়ে যায় না। দূরে ঠেলে দিয়েছিলে তুমি, আমি না। ঠান্ডা যখন একবার নিজের করে নেয় তার প্রয়োজন কোনো দিন শেষ হয় না। আর একটা কথা, তোর আশেপাশে কোনো ছেলে থাকবে এটা আমি আগেও সহ্য করতাম না, এখনো করব না। কথাগুলো বলে সে আবার একবারও পেছনে তাকালো না, ঘুরে সোজা হাঁটা দিল করিডোর ধরে। মেঘলা স্থির দাঁড়িয়ে রইল, তার আঙ্গুলগুলো মুঠো হয়ে গেছে অজান্তেই, চোখে রাগ, অপমান আর এক ফোঁটা না স্বীকার করা কাঁপন। দূরে রিদওয়ান মিলিয়ে গেছে ছাত্রদের ভিড়ে, কিন্তু তার বলা কথাগুলো রয়ে গেল বাতাসে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।